সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন তিনি খুব শিগগিরই দেশে ফিরছেন। তার এই দাবির পর বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে রাজনৈতিক ইতিহাস বলছে কোনো ক্ষমতাচ্যুত শাসকের দেশে ফিরে আসার ঘোষণা এবং বাস্তবে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার বিষয় এক নয়। ব্যক্তিগতভাবে দেশে ফেরা, রাজনৈতিকভাবে সক্রিয় হওয়া এবং আবার রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসা, এই তিনটি সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা। তাই শেখ হাসিনার বক্তব্যকে রাজনৈতিক বার্তা হিসেবে গুরুত্ব দেওয়া গেলেও সেটিকে অবশ্যম্ভাবী রাজনৈতিক বাস্তবতা হিসেবে দেখার সুযোগ নেই। শেখ হাসিনার দেশে ফেরা এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ওয়াহিদ ফারুকের প্রতিবেদন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনার অবস্থান অত্যন্ত জটিল। ২০২৪ সালে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর তিনি দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ সংশ্লিষ্ট মামলায় অনুপস্থিত অবস্থায় মৃত্যুদণ্ড প্রদান করেছে। তিনি এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে বর্তমান রাষ্ট্র ব্যবস্থা এবং বিচারিক প্রক্রিয়া তার বিরুদ্ধে চলমান রয়েছে। ফলে তিনি দেশে ফিরতে চাইলে প্রথমে আইনি বাস্তবতার মুখোমুখি হতে হবে। কোনো রাজনৈতিক বক্তব্য সেই আইনি প্রক্রিয়াকে স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর করে না। রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন শেখ হাসিনার বর্তমান রাজনৈতিক অবস্থান অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি দুর্বল। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর তার সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, অর্থ পাচার, নির্বাচন ব্যবস্থা ধ্বংস এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, বিরোধী দলের ওপর দমনপীড়ন এবং রাষ্ট্রযন্ত্রের দলীয়করণের অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচিত ছিল। ২০২৪ সালের আন্দোলনের পর এসব অভিযোগ আরও তীব্রভাবে জনসম্মুখে আসে। যদিও এসব অভিযোগের অনেকগুলো নিয়ে এখনও আইনি ও ঐতিহাসিক মূল্যায়ন চলমান, তবুও রাজনৈতিকভাবে এগুলোর প্রভাব অস্বীকার করার কোনো সুযোগ নেই। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হলো তার রাজনৈতিক দলের বর্তমান অবস্থা। আওয়ামী লীগের বহু কেন্দ্রীয় নেতা দেশ ছেড়ে চলে গেছেন, কেউ আত্মগোপনে রয়েছেন, আবার অনেকে বিভিন্ন মামলার আসামি। একটি রাজনৈতিক দল তখনই কার্যকরভাবে ক্ষমতায় ফেরার লড়াই করতে পারে যখন তার সাংগঠনিক কাঠামো মাঠ পর্যায়ে সক্রিয় থাকে। কিন্তু যদি কেন্দ্রীয় নেতৃত্ব বিচ্ছিন্ন হয়ে যায়, সাংগঠনিক যোগাযোগ দুর্বল হয়ে পড়ে এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম সীমিত হয়ে যায়, তাহলে রাজনৈতিক পুনর্গঠন অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। ইতিহাস বলছে কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত জনপ্রিয়তার চেয়েও গুরুত্বপূর্ণ হল সংগঠনের সক্ষমতা। একটি শক্তিশালী দল, মাঠ পর্যায়ের কর্মী, আর্থিক সক্ষমতা, নির্বাচনে অংশগ্রহণ এবং রাজনৈতিক জোট, এসব মিলেই প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হয়। শেখ হাসিনার বর্তমান অবস্থা এই উপাদানগুলোর অনেকগুলোই প্রশ্নের মুখে রয়েছে। ফলে কেবল তার ব্যক্তিগত ঘোষণা রাজনৈতিক বাস্তবতা বদলে দিতে পারে না। জনমত এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ১৬ বছর ক্ষমতায় থাকার সময় দেশের একাংশ উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করলেও অন্য একটি বড় অংশ অভিযোগ করে যে সেই সময়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে, বিরোধী মত দমন করা হয়েছে এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা ধ্বংস করা হয়েছে। বিশেষ করে ২০২৪ সালের আন্দোলনে বহু মানুষের প্রাণহানির ঘটনা জনমনে গভীর প্রভাব ফেলেছে। সেই স্মৃতি এখনও মানুষের রাজনৈতিক অবস্থানকে প্রভাবিত করছে। ফলে শেখ হাসিনা দেশে ফিরলেও আগের মতো জনসমর্থন পুনরুদ্ধার করা সহজ হবে এমন নিশ্চয়তা দেয়া যায় না। অন্যদিকে ইতিহাসে দেখা যায় ক্ষমতাচ্যুত শাসকদের অধিকাংশই আর কখনোই ক্ষমতায় ফিরতে পারেননি। কারণ একটি গণ অভ্যুত্থান বা রাজনৈতিক বিপ্লবের পর সাধারণত রাষ্ট্রের প্রশাসন, নিরাপত্তা বাহিনী, বিচার ব্যবস্থা এবং রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেয়। পুরনো শাসকের জন্য সেই কাঠামো পুনরায় নিজের অনুকূলে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তবে এর ব্যতিক্রমও রয়েছে। ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট
1814 সালে পরাজিত হয়ে নির্বাসিত হন, কিন্তু তিনি 1815 সালে এলবা দ্বীপ থেকে ফিরে এসে আবারও ক্ষমতা দখল করেন। যদিও সেই শাসন মাত্র 100 দিনের মতো স্থায়ী হয় এবং শেষ পর্যন্ত ব্যাটল অফ ওয়াটারলুতে পরাজিত হয়ে চূড়ান্তভাবে ক্ষমতা হারান। এটি ইতিহাসের সবচেয়ে বিখ্যাত প্রত্যাবর্তনের ঘটনা হলেও এর স্থায়িত্ব ছিল অত্যন্ত স্বল্প। আফ্রিকার ঘানা এর সাবেক সামরিক শাসক জেরি রলিংস এর ঘটনাও উল্লেখযোগ্য। তিনি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন, পরে নির্বাচন করেন এবং আবারও নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি হন। যদিও তার ক্ষেত্রে গণ আন্দোলনে উৎখাত করা হয়নি, তাই এটি শেখ হাসিনার পরিস্থিতির সঙ্গে পুরোপুরি তুলনীয় নয়। অন্যদিকে চিলির সাবেক সামরিক শাসক অগাস্তো পিনাসো ক্ষমতা ছাড়ার পর আর কখনোই রাষ্ট্র ক্ষমতায় ফিরতে পারেননি, বরং জীবনের শেষ ভাগে তাকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন আইনি জটিলতার মুখোমুখি হতে হয়েছে। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস 1986 সালে গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান এবং কখনো ক্ষমতায় ফিরতে পারেননি। তবে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিক হল তার পরিবারের রাজনৈতিক পুনরুত্থান ঘটে। বহু বছর পর তার ছেলে ফার্দিনান্দ বংবং মার্কোস জুনিয়র নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি হন, অর্থাৎ ব্যক্তি ফিরে না এলেও রাজনৈতিক পরিবার ফিরে আসতে পারে। একইভাবে তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট জিন এল আবিদিন বেন আলী 2011 সালে আরব বসন্তের সময় দেশ ছেড়ে পালিয়ে যান। তিনি নির্বাসনে মৃত্যুবরণ করেন এবং আর কখনো রাজনীতিতে ফিরতে পারেননি। মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতা হারানোর পর বিচার ও কারাবাসের মুখোমুখি হন। পরবর্তীতে কিছু অভিযোগ থেকে অব্যাহতি পেলেও তিনি আর রাষ্ট্র ক্ষমতায় ফেরেননি। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন, লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি কিংবা রোমানিয়ার সাবেক নেতা নিকোলাই চাউশেঙ্কু এদের কেউই ক্ষমতায় ফিরে আসার সুযোগ পাননি, বরং তাদের পতনের পর দ্রুতই তাদের শাসনের সমাপ্তি ঘটে। অন্যদিকে গণতান্ত্রিক রাজনীতিতে ক্ষমতা হারিয়ে আবার নির্বাচনের মাধ্যমে ফিরে আসার বহু উদাহরণ রয়েছে, যেমন উইনস্টন চার্চিল, ইন্দিরা গান্ধী কিংবা লুইস ইনাসিও লুলা দা সিলভা ক্ষমতা হারানোর পর আবার নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেন। তবে এদের কেউই দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, অনুপস্থিত অবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বা গণ অভ্যুত্থানে উৎখাত হওয়ার শাসক ছিলেন না। ফলে এই উদাহরণগুলো শেখ হাসিনার বর্তমান পরিস্থিতির সঙ্গে সরাসরি তুলনাযোগ্য নয়। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের প্রশ্নে কয়েকটি বাস্তব বিষয় বিবেচনা করা জরুরি। প্রথমত, তিনি যদি দেশে ফিরতে চান তাহলে তার বিরুদ্ধে থাকা বিচারিক রায় এবং অন্যান্য আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার বিষয়টি সামনে আসবে। দ্বিতীয়ত, বর্তমান রাজনৈতিক পরিবেশে তার দল নিষিদ্ধ থাকলে সাংগঠনিকভাবে পুনরায় রাজনীতিতে সক্রিয় হওয়া কঠিন হতে পারে। তৃতীয়ত, দেশের প্রশাসন, নির্বাচন ব্যবস্থা এবং রাজনৈতিক শক্তির ভারসাম্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চতুর্থত, আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক একটি প্রভাবক হতে পারে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সাংবিধানিক প্রক্রিয়াই নির্ধারণ করবে ভবিষ্যৎ। ইতিহাসের একটি বড় শিক্ষা হলো, কোনো শাসকের প্রত্যাবর্তন কেবল ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে না। এর জন্য প্রয়োজন শক্তিশালী রাজনৈতিক সংগঠন, উল্লেখযোগ্য জনসমর্থন, অনুকূল আইনি পরিবেশ এবং কখনো কখনো রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রগুলোর সমর্থন। এই চারটি উপাদান একসঙ্গে না থাকলে প্রত্যাবর্তনের ঘোষণা বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। আবার এটিও সত্য যে রাজনীতিতে কখনোই সম্ভব নয় এমন কথা ইতিহাস বহুবার ভুল প্রমাণ করেছে। নেপোলিয়ন বোনাপার্টের প্রত্যাবর্তন, বিভিন্ন দেশে নির্বাসিত মানুষের পুনরায় নির্বাচনে অংশগ্রহণ কিংবা রাজনৈতিক পরিবারের পুনরুত্থান দেখায় যে রাজনৈতিক বাস্তবতা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে পারে। তবে একই সঙ্গে ইতিহাস এটাও দেখায় যে গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত এবং পরে গুরুতর অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত অধিকাংশ শাসক ব্যক্তিগতভাবে আর রাষ্ট্র ক্ষমতায় ফিরতে পারেননি।
সুতরাং শেখ হাসিনার এ বছরই দেশে ফিরব এই ঘোষণা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হলেও এটি বাস্তবে ক্ষমতায় প্রত্যাবর্তনের নিশ্চয়তা নয়। দেশে ফেরা এবং রাষ্ট্র ক্ষমতায় পুনরায় অধিষ্ঠিত হওয়া দুটি পৃথক বিষয়। ইতিহাসের আলোকে বলা যায়, পতিত বা উৎখাত শাসকদের ব্যক্তিগতভাবে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসার উদাহরণ বিরল এবং ব্যতিক্রমধর্মী। অধিকাংশ ক্ষেত্রে তারা আর ক্ষমতায় ফিরতে পারেননি। তবে ইতিহাসে কিছু ব্যতিক্রম থাকায় ভবিষ্যৎ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া, বিচার ব্যবস্থা, জনসমর্থন, নির্বাচন এবং সাংবিধানিক কাঠামোর বিকাশে নির্ধারণ করবে শেখ হাসিনার ঘোষণা বাস্তবে কতটা রূপ পায়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।